তন্ময় ছেলে হিসেবে দারুণ। তার বয়সী ছেলেরা এলাকায় মারধর করে বেড়ায়, মেয়েদের রাস্তাঘাটে টিজ করে, গার্লফ্রেন্ড নিয়ে ঘোরে কিংবা পড়াশোনায় ফাঁকিবাজি করে, খারাপ কাজে লিপ্ত হয় অথবা আজেবাজে ছেলেদের সঙ্গে ওঠা-বসা করে, রাত-বিরেতে বাড়ি ফেরে। এমনটা তো আজকালকার ছেলেরা করে। মোস্তফা সাহেব নিউজ পেপারে এগুলোই দেখেন। আবার নিজের প্রিয়তম বন্ধু রওশন প্রায় সময় বলেন, আমার ছেলেগুলো কথাবার্তা শোনে না, লেখাপড়ায় ভালো না, রাত-বিরেতে বাড়ি ফেরে, আমার কথার মূল্য দেয় না, মুখে মুখে তর্ক করে, লাগাম ছাড়া হয়ে গিয়েছে এক প্রকার। আর তোর ছেলেকে দেখ, মাশাআল্লাহ, সব দিক দিয়েই পারফেক্ট। আমি একটা খারাপ দিক দেখি না, জানিস? আজকাল এত ভদ্র হয় ছেলে মানুষ। পাবলিকে চান্স পেল, ফার্স্ট ক্লাস রেজাল্ট। কি ঠান্ডা মাথার ছেলে, দেখলেই আদরে লাগে। এত শান্তি লাগে আমার। সেদিন তন্ময়ের সাথে দেখা হলো নীলক্ষেত, বই কিনছে। গেলাম সামনে, সালাম দিয়ে প্রশ্ন করলো, কই যাচ্ছি? আমি বললাম, বই নিতে এসেছি কিছু, উপন্যাসের বই, ফ্রি টাইমে পড়বো। ও সুন্দর আমাকে ফার্স্ট ক্লাস ইংলিশ বাংলা অনুবাদের উপন্যাসগুলো একে একে দোকানে নিয়ে কিনে দিল। বইয়ের টাকাগুলো ওই দিল। আমি মজা করে বললাম, যেদিন টাকা ইনকাম করবে সেদিন আঙ্কেলকে কিনে দিও, আজ আমি দেই। সে জবাবে বলল, এগুলো আমার টাকা। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, তোমার টাকা কিভাবে? তুমি তো ইনকাম করো না। তোর ছেলে বলল, টিউশনির টাকা। আমার ভাই বোনেদের আমি পড়াচ্ছি, আর বাবা চাচ্চুরা আমাকে দারুণভাবে বেতন দেন। এই বিষয়টা আমার অনেক ভালো লাগলো। এত সুন্দরভাবে ওকে কিভাবে বড় করলি বলতো? টিপস দে। মোস্তফা সাহেবের বুকটা ফুলে ওঠে তখন। গর্বে দাউ দাউ করে জ্বলে রক্তের বিন্দু। ভীষণভাবে গর্ববোধ করেন ছেলেকে নিয়ে। তন্ময়ের কিছু শেখাতে হয়নি। ছেলেটা স্বেচ্ছায় অমন। একটু গম্ভীর স্বভাবের, তবে ভীষণ শান্ত, খুবই বুদ্ধিমান। অবশ্য রেগে গেলে অস্থির হয়, ঘরের জিনিসপত্র ভাঙে। তবে সেটা তার চোখে কখনোই বড় কোনো ইস্যু মনে হয়নি। এতগুলো ভালোর মধ্যে ওইটুকু খারাপ কোনো ব্যাপার না। কিন্তু হঠাৎ করে সেই ছেলের জন্য বাড়িতে নালিশ এলো। ঠিক কী প্রক্রিয়া তার হওয়া প্রয়োজন বুঝে পেলেন না মোস্তফা সাহেব। তন্ময় মারধর করেছে, এলাকার ছেলেপেলে নিয়ে কোন লোককে নাকি পিটিয়েছে। ভিকটিমের পরিবার হতে কোনো প্রকার বিচার এখনো আসেনি, বিধায় তিনি লিভিং রুমে বসে। তার শান্ত ছেলেটা এত বড় ধরনের কাণ্ড তো আর এইভাবে ঘটায়নি। নিশ্চয়ই কোনো কারণ রয়েছে। সে কারণ জানার জন্য তিনি বসে। অফিসে যাননি। ছেলে আসবে, কথা বলবে, তারপর অন্য কিছু। তন্ময় এলো দুপুরে, মুখশ্রী থমথমে, টি-শার্ট নোংরা, জুতোয় ধুলোবালি, চুল উস্কো-খুস্কো, ক্লান্তি মুখমণ্ডল জুড়ে। লিভিং রুমে সকলে উপস্থিত ছিল। তন্ময়কে দেখে জাবেদা বেগম ছুটে গেলেন, ছটফট নয়নে ছেলেকে পর্যবেক্ষণ করছেন। মোস্তফা সাহেব গম্ভীর স্বরে বললেন, আসতে দাও ওকে, কথা আছে। জাবেদা বেগম না চাইতেও সরে দাঁড়ালেন। তন্ময় এগিয়ে যায় বাবার দিকে, তার চাচারাও পাশাপাশি বসে। মোস্তফা সাহেব প্রশ্ন করতে হলো না, তন্ময় নিজেই সম্পূর্ণ বিষয়টা খুলে বলল। লোকটার নাম রাজু, এলাকার নয়, হুট করেই তাদের এলাকায় আগমন। অল্প বয়সী মেয়েদের নজরে রাখে, লোভ দেখিয়ে নিয়ে গিয়ে পাচার করার ধান্দায়। ইতিমধ্যে ২-৩টে বাচ্চা মেয়েকে কিডন্যাপ করেছে, তথ্যসূত্র পেয়েছে তন্ময়। সব শুনে হাঁফ ছাড়লেন মোস্তফা সাহেব, জানালেন নিজে যাবে পুলিশ স্টেশনে। এ বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের মেয়ের যদি কিছু হয়ে যেত। আর তার ছেলেটা? মোস্তফা সাহেব নরম গলায় বললেন, যাও, ফ্রেশ হয়ে রেস্ট নাও, এরপর থেকে কিছু হলে আমাকে জানাবে, কেমন? আমি তো আছি সাহায্যের জন্য। তোমার যদি কিছু হতো? তন্ময় মাথা দোলায়, ওপরে যেতে নিচ্ছিল, কিছু একটা ভেবে ফিরে এলো, দাঁড়ালো আনোয়ার সাহেবের সামনে। অসম্ভব গম্ভীর গলায় বলল, চাচু, সুমনা মেয়েটা ভালো না, ওর সঙ্গে মিশতে দেওয়া ঠিক হচ্ছে না। আনোয়ার সাহেব মুখশ্রী থমথমে, তন্ময়ের মাথায় হাত রাখলেন, চুল বুলিয়ে বললেন, তুমি যা বলবে তাই। আমি কথা বলে নেব তোমার চাচির সঙ্গে। গোসল সেরে তন্ময় বিছানায় টান টান হয়ে শুয়ে পড়ল। চোখ জোড়া বুজে নিল চট করে। ক্রোধে মাথাটা এখনো ব্যথিত। দরজা হতে টকটক শব্দ ভেসে আসে। তন্ময় আওয়াজ দিল, কে? কি প্রয়োজন? অরুণ মেয়েলি গলার স্বর শোনা গেল, আমি। কফি পাঠালো বড়মা। তন্ময় বিছানা ছাড়ল, একটা টি-শার্ট গায়ে জড়িয়ে নিল। দরজা খুলতে অরু ভিতরে ঢুকলো হুড়মুড়িয়ে, কফির মগটা বাড়িয়ে ধরল। তন্ময় গাধাটিকে ভালোভাবে দেখে কফির মগ নিল, চুমুক বসিয়ে চেয়ারে বসলো। পিছু পিছু অরু আসলো, গাল ভরে হেসে বলল, তন্ময় ভাই, আপনি যখন শয়তান লোকটাকে মারছিলেন না, অনেক হ্যান্ডসাম লাগছিল আপনাকে, একদম হিরো। তন্ময় কেসে উঠল, বড় বড় চোখে তাকায়। অরুও তখন অবাক চোখে তাকিয়ে।
হয়তো তন্ময়ের এমন রিয়েকশন আশা করেনি। তন্ময় চোখ ফেরায়, এদিক ওদিক তাকিয়ে আদেশ ছড়ে, পড়া কমপ্লিট করেছিস? আজ পড়া দিতে না পারলে খবর আছে কিন্তু। ও তড়িঘড়ি করে বেরিয়ে যায়। তন্ময় সেই দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে, পরপর আরো দু চুমুক পান করে। এই যে, এই দিনগুলো বড্ড সহজ সরল ছিল। তন্ময়ের ভালো লাগার দিন ছিল, ভালোবাসার নয়। তার ভালোবাসার শুরুটা ঠিক ওর 17তম জন্মদিন থেকে শুরু হয়েছে। সাথে শুরু হয়েছে তার ধৈর্যের পরীক্ষা, নিজেকে আটকে রাখার লড়াই, ভালোবাসার মানুষকে কাছে পেয়েও দূরে ঠেলে দেওয়ার এক অবিশ্বাস্য সংযম। আজ ওর 16তম জন্মদিন। জন্মদিন উপলক্ষে সন্ধ্যায় অনুষ্ঠান হবে। বার্থডে কেক অর্ডার তন্ময় দিয়েছে। রেড ভেলভেট 4 তলা কেক। কেকের অর্ডার দিয়ে মাত্রই ছাদে এসে দাঁড়িয়েছে, হাতে কফি। কফি থেকে গরম ধোঁয়া উঠছে। ইতিমধ্যে বাগানে আয়োজন শুরু। হইচই, ছুটোছুটি, চেঁচামেচি চারিপাশে। হাতে থাকা কফির মগে চুমুক বসিয়ে অদূরে নজর দিল। সাভিয়া লুকিয়ে চুরিয়ে বাগানে এসে ফুল তুলছে। খালি পায়ে ওদিকে যাবার কি মানে? মেয়েটার পায়ে কাটা নাও ঢুকে। তন্ময় গম্ভীর সুরে চেঁচিয়ে ডাকল, সাবিয়া! কি সমস্যা? জুতা কই? সাবিয়া থেমে যায়, জিহ্বা দাঁতে চেপে ধরে, বোকা বোকা ধাঁচে হাসে, বিড়বিড় করে বলে, ভাই, এই তো করছি। এরপর ফুল না তুলেই দ্রুত বাড়ির ভেতরে চলে যায়। তন্ময় কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, তারপর পকেটে হাত ঢুকিয়ে একটু ঘুরে ফিরে ফুলের টবগুলো দেখে। এ সময় মেয়েলি গলার স্বর শুনতে পায়, ফুসুর ফাসুর করছে। তন্ময় তাকায় না। পাশের বাসায় ইতর দুটো মেয়ে থাকে, একটা 5 তলায় আর একটা 2 তলায়। তন্ময়কে দেখলেই বারান্দায় উঠ পেতে দাঁড়ায়, যেন মধু এসেছে, এখন তারা একটু চোখে দেখবে। 5 তলায় থাকা মেয়েটার নাম হৃদ। ওই ফুসুর ফাসুর সুরে ডাকছে। তন্ময় পাত্তা দিচ্ছে না দেখে আবার একটু শব্দ করে ডাকে, এই যে, শুনছেন? তন্ময় এমনিতেই বিরক্ত, এখন তার বিরক্ততা কয়েক গুণ বেড়ে গেল। এইভাবেই আজ অফিসে যেতে পারেনি বলে মহা বিরক্ত ছিল। অফিসে তার সবে নতুন জয়েনিং, অনেক কিছু শেখার আছে, শিখছে। এ সময় একদমই ছুটি কাটাতে চাচ্ছে না। যতই নিজের কোম্পানি হোক না কেন, কাজ কাজই হয়, নিজের বা পরের। কিন্তু মোস্তফা সাহেব মানলেন না। তিনি কড়াকড়িভাবে বলেছেন আজ বাড়িতেই থাকতে। অগত্যা তন্ময় বাড়িতেই রয়ে গেল। ছাদ থেকে নেমে বাগানের দিকে আসতে ডেকোরেশনের ম্যানেজমেন্টের সঙ্গে দেখা হলো। আলাপ আলোচনা করছিল দুইজন। সে সময় তন্ময় দৃষ্টি গিয়ে ঠেকল পশ্চিমের দিকটায়। তাদের বাড়ির বড় এক উড়ো নামক আপদ চোরের মতন হুড়মুড়িয়ে ছুটছে বাগানের দিকে। ফর্সা উদর পাঁজরা জমিনে ছুঁয়ে যাচ্ছে তাড়াহুড়োয়। হালকা কুচকানো চুলগুলো কোমরে ছাড়িয়ে নিচে নেমেছে। বাতাসে সেগুলো দুলছে উড়ছে। টই টই করে বাগানের ভেতরে ঢোকার জন্য তৈরি মেয়েটা। এখন যদি পায়ে কাটা বিঁধে, ও বাড়ি কাঁপিয়ে কান্না করবে। নাকের পানি চোখের পানি তার শার্টে মুছে বলবে, তন্ময় ভয়, তন্ময় ভয়, ব্যথা। তখন তন্ময়ের ইচ্ছে করবে চাটিয়ে এক চড় মারতে। তবে সে সেটা কখনোই করবে না। অত্যন্ত না রাগলে তার দ্বারা এই মারামারি অসম্ভব ব্যাপার স্যাপার। অগোচরে দীর্ঘশ্বাস ফেলে তন্ময়, কপাল মধ্যখানে ভাঁজ পড়ে। বিরক্ত সুরে গলা উঁচিয়ে বলে, এই, তোর ওখানে কি কাজ? ওরও থতমত খেয়ে ওঠে, থমকে পড়ে, ফিরে তাকায় মাথা উঁচু করে, পরপরই দাঁত বের করে হাসে। ফুলের পাপড়ির ন্যায় সুন্দরতম ঝকঝকে নয়নের পাপড়ি ঝাপটে ঝাপটে জবাব দেয়, ফুল নেব, চুলে গুজবো, সুন্দর দেখাবে না বলুন? তন্ময় দৃষ্টি ফিরিয়ে নেয়, আর চোখ ফিরিয়ে তাকায়। ওর চোখ ঝাপটানো তার অত্যন্ত পছন্দের দৃশ্য। এই মায়াবিনী নয়নের লম্বা ঘন পাপড়ি যখন ঝাপটা খায়, দারুণ দেখতে লাগায়। অবিশ্বাস্য রকমের টান লাগে মনে, ভীষণ আদরে লাগে। তন্ময় নিজেই এগোয়, শার্টের হাতা কোনোই ওপর তুলতে তুলতে ফুলের বাগানে ঢোকে। যা যা ফুল লাগবে তুলে দেয়। পুরুষ ফুলগুলো হাতে নিয়ে দাঁড়িয়ে, সবগুলো ফুল ফ্রেশ নিল। একটা ফুল হাতে নিয়ে কানে গুঁজে নিল। তন্ময়ের দিকে লাজুক হাসি নিক্ষেপ করে শোধায়, তন্ময় ভাই, সুন্দর না ফুলটা? তন্ময় অপলক তাকিয়ে থাকলো, ঢোক গিলল, দৃষ্টি ফিরিয়ে নিল, এলোমেলো ভঙ্গিতে চারপাশে তাকালো। হুম। ওর জবাব পেয়ে ধেই ধেই করে ছুটে চলে গেল। শুনতে পেল না তন্ময়ের বিড়বিড় করে বলা, এই ফুলের থেকেও সুন্দরতম ফুল তুই। অনুষ্ঠান শেষ হলো রাত 12টায়। তন্ময় এসে হট শাওয়ার নিয়েছে। রাতে গোসল না করলে তার ভালো ঘুম হয় না, ব্যাড হ্যাবিট বলা যায়। মাত্রই গোসল সেরে বিছানায় বসেছে, সে সময় দরজা ঠেলে একটা মাথা ঢুকে পড়ল।
উদর তন্ময়কে দেখে মাথাটা দ্রুততম গতিতে চলে গেল। পরপর দরজায় করাঘাত। তন্ময় আনমনে সামান্য হাসে, গলার স্বর গম্ভীর করে বলল, কে? আমি। কি লাগবে? ওরও আবার বিড়বিড় করে জবাব দেয়, আমার গিফট। তন্ময়ের ঠোঁট ঘেঁষে ছুটে দুষ্ট হাসি, উঠে দাঁড়ায়, একটা টি শার্ট জড়িয়ে বলে, আয়। ওর পারমিশন পেয়ে হুড়মুড়িয়ে ঢোকে। সাদা প্রিন্সেস ক্রাউন এখনো পরে, পরীর মতন মাথায় ক্রাউন, হাতে সাদা গ্লাভস। তাকে একটা ছোট্ট পরী বলা যায়। সে হাত বাড়িয়ে বলে, আমার গিফট? কি গিফট চাই? বাইসাইকেল। সাইকেলে কি হবে? মার্জি চালিয়ে স্কুলে যায়, ওর সাথে মিলেমিশে আমিও যেতে চাই। আচ্ছা। ওরও বাইসাইকেল পাওয়ার খুশিতে ছুটে বেড়ায়। তন্ময় সেলফোন হাতে নেয়। সে কয়েকটা বাইসাইকেলের পেজে ঘোরে, বেশ কয়েকটা বাইসাইকেল দেখে শুনে একটা সাদা লাল কম্বিনেশনে একটা সাইকেল পছন্দ করে। পরপর অগ্রিম পেমেন্ট করে, অর্ডার প্লেস করে ফেলে। কাল নাগাদ চলে আসবে হয়তো। তন্ময় বন্ধুমহলে সবচেয়ে গম্ভীর নীরব ব্যক্তি তন্ময়। প্রয়োজন ব্যতীত তার মুখ থেকে শব্দ বের হয় না। নীরব দর্শকের মতন শোনে এবং দেখে। তাই বন্ধুমহলের সকলের ক্যারেক্টার সম্পর্কে তার অবিশ্বাস্য রকমের প্রেডিকশন রয়েছে এবং তা সত্য হয়। খুব কম কথা বলা তন্ময় যখন কিছু বলে তা অনেকটাই স্বর্ণর যেন, এবং তার স্বর্ণযুক্ত কথাবার্তা মান রাখা হয় দারুণভাবে। যেমন সেই দিন রেহান আড্ডায় এসে পৌঁছালো মন খারাপ নিয়ে, মারাত্মক ধরনের ডিপ্রেস সে। বন্ধুমহলে সকলে প্রশ্ন করলো, কি হয়েছে? রেহান ইচ্ছার বিরুদ্ধে গিয়ে খুলে বলল, সে সোহানাকে পছন্দ করতে চায় না। তাও কেন দিন দিন পছন্দের মাত্রা বাড়ছে। আশ্চর্যজনকভাবে তন্ময় সেদিন মুখ খোলে, খুব সাবলীল গলায় বলে, when you try not to feel for someone you will feel harder and stronger. রেহান অসহায় চোখে তাকিয়ে থাকে। তন্ময় উপদেশ দেয়, সমুদ্রের স্রোত কি থামাতে পারবো আমরা? কখনোই না। থামানোর প্রচেষ্টা হয়তো ডুবে যাব, নয়তো মরে। তবে সেই স্রোতের সঙ্গে আমরা তাল মিলিয়ে চলতে পারবো। চলতে গিয়ে উপভোগ করবো, আনন্দ পাবো, বৈরাগী হব। রিহান তন্ময়ের সেই উক্তি আজও মনে রেখেছে। সেই উক্তি মনে গেঁথে নিয়েই মনের স্রোতের সঙ্গে তাল মিলিয়ে এত দূরে এসেছে। এখন পছন্দের ভীষণ গভীরে সেখানটার নাম ভালোবাসা। এক নিদারুণ ভালোবাসার জন্ম হয়েছে, যার অন্ত নেই, যার কোনো সীমা নেই। রেহান ভাবে, খুব করে ভাবে, তন্ময় বুঝি ভালোবাসা নামক স্রোতের সঙ্গে তাল মিলিয়ে অনেক দূর চলে গিয়েছে, এতটাই দূরে যেখান থেকে ফেরার রাস্তা নেই। তন্ময় ল্যাপটপে টাইপিং করছে, পাশে অরুদীপ্ত বসে পড়ছে। পড়ছে বললে ভুল হয় অরুর ক্ষেত্রে। সে বইয়ের ফাঁকে ফাঁকে উকিঝুঁকি দিচ্ছে। নয়নজোড়া তার শান্ত নেই, তন্ময় দেখেও দেখছে না, নজর আন্দাজ করছে ব্যাপারটা। খুব গাম্ভীর্যের সহিত কাজ করছে। মুখ খুলছে শুধু দীপ্তর সাবজেক্টগুলো বুঝিয়ে দিচ্ছে। দীপ্ত হোমওয়ার্ক শেষ হলো, বইপত্র গুছিয়ে ব্যাগ কাঁধে নিয়ে দাঁড়ালো। আর চোখে অরুকে দেখে বলল, চোখ এক জায়গায় থাকলে পড়া শেষ কিভাবে হবে? ওরও চোখ পাকিয়ে তাকাতেই ছেলেটা ছুটে পালালো। তন্ময় এবারও অগ্রাহ্যভাবে রয়েছে। বিষয়টা আসলে অগ্রাহ্য সে মোটেও করছে না, সবই খেয়াল করছে, দেখছে। না চাইতেও চোখ চলে যাচ্ছে। এই যে ওরও কানের পেছনে চুল গুজে আদুরে চোখে তাকাচ্ছে, ছটপটিয়ে উঠছে, বসছে। কিছু একটা বলবে হয়তো। তন্ময় বুঝেও জিজ্ঞাসা করছে না আজ। অজ্ঞাত ওরও কিছুক্ষণ অপেক্ষা করে মুখ খুলল, হুম। তন্ময় ভাই? হুম। আপনি সাইমা আপুকে চেনেন? না। চেনেন না? ওই যে পাশের বিল্ডিং এর আপুটা। তন্ময় মাথা ঘুরিয়ে স্বাভাবিক চোখে তাকায়। ওরও আমতা আমতা করে বলল, ওই আপুটাকে আপনার কেমন লাগে? মুখশ্রী স্বাভাবিক রাখার কিছুক্ষণ কষ্ট হয়ে পড়ল তন্ময়ের জন্য। সে ভ্রু উঁচিয়ে প্রশ্ন করল, কি বলতে চাচ্ছিস? পয়েন্ট কি? ওরও মুখ গোমড়া করে। আপুটা ভালো না, কেমন যেন আপনার দিকে বাজে চোখে তাকায়। দেখলেন না বিকালে কেমন করছিল? আর আজ তো আমাকে ডেকে বলে আপনার নাম্বার দিতে। কত বড় সাহস! তুই দিয়েছিস? না। আমি কেন দেব? একদমই দেব না। বিড়বিড় করে এই কথাটুকু শেষ করলো। তন্ময় সামলীনভাবে বলল, গুড, এবং দৃষ্টি ফেরায়। আড়ালে সামান্য হাসে। ওরও পুনরায় হাঁসফাঁস করে। ঘড়ির কাঁটা 10টায় যেতেই তন্ময় ওঠে, ল্যাপটপ গুছিয়ে ফেলে, সেগুলো টেবিলে রেখে পিছু ফেরে। ওরও এখনো বসে, যেন এখানেই থাকবে। তন্ময় ভ্রুজোড়া উঁচু করতেই ওরও নিঃশব্দে মুখ বাঁকায়।
ফেলা ফেলা ভঙ্গিতে ওঠে, ব্যাগ বই খাতা বুকে জড়িয়ে যাওয়ার জন্য রওনা হয়। তবে যাওয়া তো যায় না। দরজার কাছটায় গিয়ে ফিরে তাকায়, বিড়বিড় করে বলে, তন্ময় ভাই, আপনার কেমন মেয়ে পছন্দ? তন্ময় মুখশ্রী বহু প্রচেষ্টায় দ্বিগুণ গম্ভীর করে। সে গম্ভীর মুখশ্রী দেখে ওরু ভয় পায়, দ্রুত পায়ে ছুটে পালায়। তন্ময় অধৈর্যে হাসির বিচরণ। বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে সে বোকার মতন মুচকি হাসে। বারান্দায় গিয়ে দাঁড়াতেই ঠান্ডা বাতাসে প্রবল ছুঁয়ে দেয়। সেই মুহূর্তে একটা সিগারেট ধরায়। সেদিন ছিল প্রণয়নকাল বর্ষণ প্রকৃতির বুকে। তন্ময় দুদিনে ট্যুর দিয়ে ফিরেছে, সামান্য ড্রিঙ্কসও করেছিল, তবে নেশা ধরেনি তাকে। ভীষণ রাত হয়ে বাড়িতে ঢোকে, একদম ভিজে জবজবে অবস্থা। বাড়ির সকলেই ঘুমে ব্যস্ত, কেউ জেগে নেই। তাই সে সোজা নিজের রুমের সামনে এসে দাঁড়ায়, তবে ভেতরে ঢোকে না। দাঁড়িয়ে রয় রোবটের ন্যায়। হুট করে বাঁ দিকে হাঁটা ধরে, ওর দরজার সামনে এসে দাঁড়ায়। দরজায় হাত ছোঁয়, দরজা খোলা, ধাক্কা দিতেই খুলে যাবে। মেয়েটা দরজা লাগায় না কেন? 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 তন্ময় রাগ হবে নাকি সুযোগের সদ্ব্যবহার করবে জানে না। ধাক্কা দিতে নেয় দুবার, কিন্তু শেষমেশ দিচ্ছে না। ইচ্ছের ভেতরে যাবার, ওরকে একটু দেখার, কিন্তু শেষ মুহূর্তে নিজেকে আটকায়। মাথা দরজায় ছুঁয়ে সেভাবে দাঁড়িয়ে থাকে। পায়ের শব্দ পেতেই চমকে ফিরে তাকায়। মোস্তফা সাহেব দাঁড়িয়ে, চোখ মুখ শান্ত, মোটেও আশ্চর্যের ছোঁয়া নেই। তন্ময় নিজেকে প্রস্তুত করে বাবার প্রশ্নের সম্মুখীন হতে, কিন্তু সেটা হলো না। মোস্তফা সাহেব ভীষণ শান্ত গলায় বলল, ঘরে যাও। তন্ময় থমকে রয়, ধীর পায়ে করিডোর ভিজিয়ে নিজের রুমে ঢুকে যায়। মোস্তফা সাহেব ছেলের রুমের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকেন। ভাবনায় বিভোর তিনি। এক পর্যায়ে হতাশার নিঃশ্বাস ফেলে চলে যান। তন্ময় মোটেও নিজের ঘরে ঢোকে না। বাবা যেতে সে দরজা খুলে বেরোয়। এবার আর দাঁড়ায় না, সোজা ওর রুমে দরজা খুলে ভেতরে ঢোকে। মেয়েটা আজও জানালা খোলা রেখেছে, বাতাসে পর্দা উঠছে, বৃষ্টির ছিটেফোঁটা প্রবেশ করছে। তন্ময় ভেতরে পা বাড়ায়। বিছানার পাশে স্ট্যান্ড লাইট জ্বালানো, সেই হলদেটে আলোয় ওর মুখশ্রী স্পষ্ট। মেয়েটা বেঘোরে ঘুমাচ্ছে। তন্ময় দূরত্ব রেখে দাঁড়িয়ে থাকে। ওর ঘুমন্ত মুখশ্রী দেখে নির্নিমেষ ভাবে, হঠাৎ চোখ যায় পাশে। মুহূর্তে তন্ময়ের ভাবভঙ্গি পরিবর্তন হয়, হাত বাড়ায়। ওর সাথে একটা সাদা শার্ট, তন্ময়ের শার্ট। শার্ট ধরে পাথরের ন্যায় দাঁড়িয়ে থাকে নির্বিকার ভঙ্গিতে। অনুভব করে শরীরের সর্বাঙ্গ জ্বলছে, অদ্ভুত উত্তেজনায় থরথর করে কাঁপছে বুক। ওর দিক দ্বিতীয়বার তাকানোর সাহস দেখায় না। শার্টটা বিছানায় রেখে দ্রুত পায়ে বেরিয়ে যায়। যাওয়ার পূর্বে দরজা ভালোভাবে লাগিয়ে দেয়। তন্ময় অবশ্য গম্ভীর স্বভাবের, কথাবার্তা কম বলে, তবে কখনো তার বন্ধুদের অযথা না বলতে পারে না। তার মুখ থেকে সর্বদা বের হয়, হ্যাঁ ঠিক আছে, যেভাবে ভালো হয়, কিংবা আচ্ছা যেভাবে তোরা চাস। শুধু একটা বিষয় তার মুখ থেকে না শোনা যায়, সেটা ওরুর বিষয়। মাহিন যখন মুখশ্রীতে আদরে ভাব এনে বলে, তন্ময় প্লিজ একদিন ওরুকে আন, মেয়েটার সাথে পরিচয় করিয়ে দে। তন্ময় মস্তিষ্ক কাজ করার পূর্বেই মুখ কাজ করে। সে গম্ভীর গলায় বলে ওঠে, না। এই নিয়ে মাহিনের আফসোসের শেষ নেই। আজও আড্ডায় বসে মাহিন হতাশ নিঃশ্বাস ফেলে বলে, বন্ধুদের কথা এখন আর কোনো দাম নেই। তার কথার প্রভাব তন্ময়ের উপর আদতে পড়ছে নাকি দ্বিধার বিষয়। তন্ময় অন্যমনস্ক রূপে বসে, এসেছে অবধি এমন হয়েই আছে, বেশ গম্ভীর এবং অন্যমনস্ক। বিষয়টা ধরল রিহান। ড্রিঙ্কসের গ্লাস টেবিলে রেখে উঠে দাঁড়ায়। তন্ময়ের পেছনে দাঁড়িয়ে তার কাঁধে হাত রাখে, প্রশ্ন করে রহস্যই, কি হয়েছে? ওর বুঝি বেশ পেন দিচ্ছে? তন্ময় মাথা তুলে একবার তাকায়, আবার নজর ফিরিয়ে রাখে হাতের গ্লাসের ওপর। লাল ড্রিঙ্কসগুলো নাড়িয়ে তুলছে। মাহিন সিরিয়াস হয়, গমগমে গলায় বলে, কি হয়েছে? বন্ধুদের মধ্যে বিচলিত ভাব চলে এলো। সকলেই আপাতত নীরবতা পালন করছে। তন্ময়কে ডিপ্রেশন দেখাচ্ছে। এভাবে মন খারাপ তন্ময়কে সচরাচর দেখা যায় না। মাহিনের প্রচন্ড খারাপ লাগছে, হাতের ড্রিঙ্কসটা বিষ লাগছে। সে উঠে দাঁড়ায়, তন্ময়ের কাঁধ চাপড়ে তাকে দাঁড় করায়, নিয়ে চলে রেস্টুরেন্টের ছাদের দিকে। যাবার পূর্বে বলে, থাক তোরা। রেহান থাকে না। মানিব্যাগ পকেটে ভরতে ভরতে দুইজনের পেছন ছুটে যায়। এই রেস্টুরেন্টের ছাদ আকর্ষণীয়, মানুষজনের ভিড় কম, যেহেতু এখানে চেয়ার টেবিল উদ্গীর নেই। এক কোণে দাঁড়ায় তিনজন, তন্ময় দুই বন্ধুর মধ্যে। একটা সিগারেট ধরায় সে, দেখা দেখি মাহিন আর রেহানও সিগারেট ফুঁকতে নেয়। এবার আর প্রশ্ন করে না, শুধু তাকিয়ে থাকে জাঁকজমক রাস্তায়। তন্ময় একসময় নিজের মুখ খোলে, আমি কি অধৈর্য হয়ে গেলাম?
রিহান তীক্ষ্ণ গলায় বলে, আমার দেখা সবচেয়ে ধৈর্যবান পুরুষ তুই। তন্ময় দীর্ঘ নিঃশ্বাস ফেলে, হাতের সিগারেট ফেলে দেয়। ছটফট ভঙ্গিতে বলে, আজকাল বাসায় যেতে ভয় হয়, আবার বাসায় তাড়াতাড়ি না পৌঁছালে অশান্তি অনুভব করি। নিজেকে ভীষণ অপদার্থ মনে হচ্ছে। হঠাৎ কি কারণে এমন হচ্ছে? তন্ময়ের কপালে আঙ্গুল ঘষে। ওরও আমায় পছন্দ করা শুরু করেছে, অ্যাজ আ লাভার। মাহিন বড়সড় চোখে তাকায়। রেহান বলে, তা তো আনন্দে। আর তোর মতন ছেলের ওপর ফল করা সাধারণ বিষয়। আচ্ছা, বুঝতেছিস কি করে ওরও তোকে পছন্দ করছে? মাহিন টেরা চোখে তাকায় রেহানের দিকে, ধমকের সুরে বলে, গাধা ছেলে, বলদ একটা। ওরকে হাতে পিঠে চড়িয়ে বড় করলো, তো ও বুঝবে না তো কে বুঝবে, তুই? চমৎকার। তন্ময় হেসে ওঠে, হাস্যোজ্জ্বল হাসি। হাসতে হাসতে তাকায় বন্ধুদের দিকে, হেসে হেসে বলে, অযথায় বারবার তাকায়। ডাইনিংয়ে খেতে বসলে ঘুরে ফিরে তাকায়, সামনে ঘুরে ফিরে বেড়ায়। আমার পছন্দের রঙের জামা কাপড় পরে, সারাদিন গোছগাছ সাজুগুজু করে থাকে ইদানিং। ঘুরতে নিতে বলে, আর এগুলো আমি একা দেখছি না, বাড়ির সবাই দেখছে। যেই দিন বাবা আসলো রুমে, এসে বলেছে আমার ডিফারেন্ট ভাবে চলতে। আমার চলাফেরার ধরন দেখে নাকি ওর কিশোরী মনে পরিবর্তন এসেছে। মাহিন শব্দ করে হেসে ওঠে, হাসতে হাসতে চোখের কোণে জল জমে। তন্ময় দীর্ঘ নিঃশ্বাস ফেলে, দূরে তাকিয়ে বলে, নিজেকে নিয়ন্ত্রণে রাখা কষ্ট হয়ে পড়ছে যেন, যে ওরও আমায় পছন্দ করে, ভিন্ন চোখে দেখে। আমি সেসব করিনি ইদানিং, তাই করছি। সেদিন বাড়ি ফিরে বেয়াদবের মতন ওর রুমে ঢুকেছি ওকে দেখতে, যেটা আমি কখনো করিনি। আগে যে চোখে দেখতাম, আজকাল তার বিপরীত। বিষয়টা খুবই বিশ্রী হয়ে উঠেছে দিন বা দিন। রেহান সিরিয়াস গলায় বলে, দোস্ত, আঙ্কেলকে জানিয়ে দে, বলে দে তুই অরুকে চাস, অ্যাজ আ লাইফ পার্টনার। তোদের এঙ্গেজমেন্ট করিয়ে দেবে, ওরু অনার্স পড়াকালীন না হয় বিয়ে দেবে। আমার বিশ্বাস অরুর বাবা মা কোনো মতেই অমত করবে না। তুই বেস্ট ওর জন্য। তন্ময় চুপ রইল, জবাব দিল না। সমস্যা তো মোস্তফা সাহেব, তিনি সবকিছুই জানেন, তন্ময়ের অনুভূতি বোঝেন। তার বাবার থেকে তন্ময়কে ভালো বোঝে কে? মানুষটা আগে থেকেই জানে এবং জেনে শুনে বিষয়টা অ্যাভয়েড করতে চাচ্ছে। তন্ময় সে বিষয়ে ভালোভাবে অবগত। শাহজাহান বাড়ির ভেতরটা নিত্যদিনের মতোই উজ্জ্বল ছিল। হঠাৎ সেই হাস্যোজ্জ্বল ছায়া প্রবেশ করলো যেন। তন্ময় বাড়ি ফিরেছে মাত্রই, তার ঢুকতে দেরি, ডাক পড়তে দেরি হয়নি। মোস্তফা সাহেব অত্যন্ত গম্ভীর এবং দুপাটে গলায় তন্ময়কে নিজের রুমে ডেকে নিয়ে গেছেন। তন্ময় সেজে গিয়েছে, এখনো ফেরেনি। দুজন পুরুষ মানুষ আধা ঘন্টা ধরে কি ধরনের আলাপ আলোচনা করছে তার বোধগম্য হচ্ছে না আনোয়ার সাহেবের। তিনি থমথমে পরিবেশে ব্যস্ত পায়ে পায়চারি করছেন লিভিং রুমে। ক্ষণে ক্ষণে নজর ফেরাচ্ছেন দেওয়ালের ঘড়িতে। এখন 11:35। চিন্তায় দুই ভ্রুর মাঝে ভাঁজ পড়েছে সূক্ষ্ম। এ বয়সে এত স্ট্রেস নেওয়া তো যাচ্ছে না। বিড়বিড় করে কপাল ধরে সোফায় বসলেন। তার বড় ভাই এতটাই গাম্ভীর্যের সহিত তন্ময়কে ডেকে নিয়ে গেছে যে আনোয়ার সাহেবের বুকের ভেতরটা তীর তীর করে কাঁপছে, কপালে ছোট ছোট ঘাম জমেছে। বড় ভাইকে বড্ড ভয় পান কিনা, সম্মানও তো কম করেন না, ভালোবাসাও অগাধ। সুমিতা বেগম চায়ের কাপটা এগিয়ে ধরলেন, চাটা নাও। গরম মাথায় গরম চা খেলে মেজাজটা গরম হবে, রেখে দাও, পরে খাবো। সুমিতা বেগম ভ্যাবাচ্যাকা খেয়ে গেলেন যেন। গরম চায়ের সাথে গরম মেজাজের সম্পর্ক কিভাবে হয় তুমি বুঝবে না সুমিতা। ম্যাথমেটিক্সে তুমি দুর্বল। মুহূর্তে থমথমে হয়ে যায় সুমিতা বেগমের মুখমণ্ডল। বিড়বিড় করে বলেন, গরম চা আর গরম মেজাজের মধ্যে ম্যাথমেটিক্স কিভাবে গুরুত্বপূর্ণ? অদ্ভুত। ওই সাহেব ছেলেকে রাম ধমক দিয়ে ওপরে তুলছেন। উপরে বলতে দোতলায়, নিজের রুমে পাঠাচ্ছেন। ছেলের প্যানপ্যানানিতে বদহজম হচ্ছিল এক প্রকার। এত কুকর্মের কথাবার্তা বলতে পারে ছেলেটা? হাতের ঘড়িতে দৃষ্টি ঘুরিয়ে ফিরিয়ে হাসফাস করে ওঠেন। বড় ভাবির দিকে তাকিয়ে বলেন, 30 মিনিটস। এতক্ষণ ধরে নিশ্চয়ই মধু নিয়ে আলোচনা হচ্ছে না? সিরিয়াস ম্যাটার। ভাবি, আপনি কি কিছু জানেন? জাবেদা বেগম চোখের ইশারায় জানালেন, কিছুই জানেন না। ওহি সাহেব ছটপট ভঙ্গিতে উঠে দাঁড়ায়। এমন সময় পশ্চিমের দিক হতে চেঁচামেচির শব্দ ভেসে আসে। নিশ্চুপ পরিবেশে এই দু এক চেঁচামেচির শব্দ বজ্রপাতের ন্যায়। আনোয়ার সাহেব তড়িঘড়ি করে সেদিকে ছুটলেন। ছুটতে নিয়ে পড়তে নিলেন, অমনি নিজেকে সামলে পুনরায় ছুটলেন। মোস্তফা সাহেবের মুখশ্রী রাগান্বিত, থরথর করে কাঁপছে ঠোঁট। তন্ময় আজ শান্ত নেই, ক্রোধে নয়নজোড়া লালচে হয়ে আছে, গলার রগ নীল হয়ে বেরিয়েছে।
ডান হাত কেটেছে, রক্ত চুইয়ে পড়ছে মেঝেতে। কাচের গ্লাসটিও ভেঙে চুরে পড়ে আছে সেইখানটায়। শব্দ তুলে দরজা ঠেলে ঢুকলেন জাবেদা বেগম। ঢুকতে কিংকর্তব্য বিমূঢ় তিনি আর্তনাদ করে উঠলেন। দ্রুততম গতিতে এসে দাঁড়ালেন ছেলের পাশে। কম্পিত হাতে তন্ময়ের রক্তাক্ত হাতটা জাপটে ধরলেন, চোখে অশ্রুসিক্ত গলার স্বর উঁচিয়ে বললেন, এসব কি করেছিস? এই তন্ময়, রক্ত পড়ছে। আল্লাহ! তন্ময় তখনও মোস্তফা সাহেবের দিকে দৃষ্টি রেখে আছে। কণ্ঠনালী চেপে দৃঢ় স্বরে বলল, আই ওয়ান্ট হার। আমার মধ্যে কি প্রবলেম? হোয়াটস রং উইথ মি, হ্যাঁ? আমাকে বিশ্বাস কেন করতে পারছেন না? আই নো হার বেটার দেন ইউ বাবা। তাহলে কেন আমি ওর জীবনসঙ্গী হতে পারবো না? হোয়াট দ্য হেল নট? মোস্তফা সাহেব বাকরুদ্ধ। ঘন ঘন শ্বাস ফেলে তিনি আঙ্গুল তুলে স্ত্রীকে উদ্দেশ্য করে বললেন, তোমার ছেলেকে বলো আমার পরিবারের উপর নজর ফেলতে না। ও চাচ্ছে এই পরিবার ভেঙে যাক, আমার ভাইয়েরা আলাদা হোক। এটা আমি কখনোই হতে দেব না, কখনো না। জাবেদা বেগম আতঙ্কিত গলায় চেঁচায়, কি হয়েছে? কি নিয়ে কথা বলছেন? মোস্তফা সাহেব তেড়ে আসে, গলা নামিয়ে দাঁতে দাঁত চেপে বলে, তোমার ভদ্র ছেলে ওরূপে বিয়ে করতে চায়। ওই ছোট মেয়েটাকে, যাকে সাবিয়ার সমান ভালোবেসে বড় করেছি, নিজের মেয়ের ন্যায়। ছোট থেকে ভাই বোনের সম্পর্ক ওদের। আর আর কমপক্ষে ও ওরও 10 বছরের বড়। এসব ভাবে কিভাবে ও? আমাদের এই সুন্দর পরিবারের কি হবে এগুলো জানাজানি হলে? হ্যাঁ? স্তব্ধ ভঙ্গিতে দাঁড়িয়ে থাকেন জাবেদা বেগম। বেশ কিছুক্ষণ চুপসে রয়েছেন। মোস্তফা সাহেব সন্তুষ্ট অনুভব করলেন। ভেবে নিলেন স্ত্রীও অমত করেছেন। কিন্তু তার ধারণা পাল্টে জাবেদা বেগম বলে উঠলেন অত্যন্ত গম্ভীর গলায়, পুত্রবধূদের নিজের মেয়ের মতোই বড় করে, পরের বাড়ির মেয়ের মতো নয়। চাচাতো ভাই বোনের কি বিয়ে হয় না? একসাথে বড় হয়েছে তো কি হয়েছে? ছেলে মেয়েদের দুইজনের দুইজনকে পছন্দ করে। এর থেকে গুরুত্বপূর্ণ কি? আমার ছেলের থেকে ভালো জীবনসঙ্গী ওর জন্য এই পৃথিবীতে নেই। ঘরের মেয়ে ঘরেই থাকবে সারা জীবন। আমার কোনো আপত্তির কারণ দেখছি না। আমি জাবেদা! ধমকে ওঠেন মোস্তফা সাহেব। তুমি কি আদৌ বুঝতে পারছো কি বলছো? আমার পরিবার, আমার এত বছরের স্বপ্নের পরিবার ভেঙে যাবে এই তুচ্ছ তাচ্ছিল্য কারণে? ছেলে মানুষই চিন্তা ভাবনা পাশে রাখো, শুধু নিজের কথা ভাবছো। এই বিষয়টা আদৌ আনোয়ার কিংবা সুমিতা ভালো লাগবে কিনা ভেবে দেখেছো? এতটা লজ্জাজনক পরিস্থিতির সৃষ্টি হবে বাড়ির মধ্যে ভেবেছো? আরো বাচ্চারা আছে জাবেদা। হয়তো আনোয়ার আমার মুখের কথা ফেলতে পারবে না, এই বিষয়ে মেনে নিল। তারপর তারপর কি হবে? যদি ভবিষ্যতে ওদের মধ্যে সমস্যা হয়, এই বয়সে ব্যবধানের কারণে যদি ওদের সম্পর্ক ভাঙন ধরে, তখন শুধু ও নয়, আমাদের পরিবারের মধ্যে ধরবে। অনেক অনেক সমস্যা আছে ভেবেচিন্তে। জাবেদা বেগম অবাকের চূড়ান্তে যেন। এই যেন তুমি আমার ছেলেকে? তন্ময়, আমি এই বিষয়ে আমার বাড়িতে আর কোনো শব্দ চাচ্ছি না। তোমার ছেলেকে বলো আমার বাড়িতে থাকতে হলে আমার মতামত মেনে থাকতে হবে। তন্ময় শক্ত গলায় বলল, থাকবো না। আপনার মতামত মানবো না, আর বাড়িতেও থাকবো না। এই বাড়িতে সেই দিনই ফিরবো যেদিন ওরূপে আমার হাতে তুলে দেবেন। গটগট পায়ে বেরিয়ে যায় তন্ময়। দেখা হয় চাচা চাচির সঙ্গে। সবাই দাঁড়িয়ে। তন্ময় দ্রুত পায়ে ইতিমধ্যে উপরে উঠে গিয়েছে। মোস্তফা সাহেব শব্দ করে সোফায় বসলেন। পাশে বসেন জাবেদা বেগম। গলার স্বর নামিয়ে তিনি বলে দেন, ছেলেটা ওরূপে সত্যি? কথাটুকু শেষ করতে পারেননি, পূর্ব মুহূর্তে বাজে ভাষায় চেঁচিয়ে ওঠেন মোস্তফা সাহেব। রাগান্বিত তার মুখে যা এসেছে বলে ফেলেছেন। এদিকে স্বামীর কাছ থেকে কখনো এমন ব্যবহার না পাওয়া জাবেদা বেগম পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। মুখ চেপে ঢেকে কেঁদে উঠলেন। কি হবে এই বাড়িতে না থাকলে? কিছু হবে না। থাকুন আপনি আপনার স্বপ্নের পরিবার নিয়ে। এই স্বপ্নের পরিবারে কেউ নই আমি, আমার ছেলে। অপমানিত মুখশ্রী নিয়ে লাগেজ গোছাতে ব্যস্ত হয়ে পড়েন। নিজের বাবার বাড়ির জিনিসপত্র ছাড়া কিছুই নিলেন না। খুবই হালকা ওজনের লাগেজ হাতে বেরিয়ে গেলেন। মোস্তফা সাহেব এক দৃষ্টিতে চেয়ে আছেন মেঝেতে রক্তের পানি। স্পষ্ট শুনছেন ভাই ভাইয়ের বউয়েদের আর্তনাদ। তন্ময় জাবেদা বেগমকে থামানোর আপ্রাণ চেষ্টা তাদের। চোখের কোণ ঘেঁষে গড়িয়ে পড়ল এক ফোঁটা জল। ওহি সাহেব দরজায় করাঘাত করছে সামনে। ভাই, ভাইয়া, ভাবি আর তন্ময় এসব কি করছে? ওরা বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। আপনি কেন কিছু বলছেন না? পাথরের ন্যায় জবাব দিলেন মোস্তফা সাহেব। যেতে দে। থমকে গেল শাহজাহান বাড়ি। বাড়ি সবকিছু নিস্তব্ধ, বিমূঢ়। হুটহাট হেঁচকি তুলে মেয়েলি কান্নার স্বর ছাড়া আর কিচ্ছু শোনা গেল না।